এটা অনেকেই ইনবক্সে আমাকে জানিয়েছেন। সেই সাথে আ সামনাসামনি দেখা করেও কিছু ভাই আমাকে কথা বলেছেন যে, "ভাইয়া অনেক চেষ্টা করছি। বারবার চেষ্টা করছি। বারবার চেষ্টা করি। বারবার পড়ে মানে ফল করছি। শয়তানের ধোঁকায় পড়ে আবার চেষ্টা করি, আবার ফল করি।" বলতে সিম্পলি আমার সামনে তারা কেঁদে দিয়েছেন। হ্যাঁ? এবং মানে এইটা থেকে এই উঠে আসার আকুতি, এটা সবার প্রত্যেকটা মানে মুসলিমের প্রত্যেকটা মানুষের এখান থেকে উঠে আসার আকুতি। কারণ এটা তো আসলে যতই আপনি মনে করেন যে এটা আপনি এনজয় করছেন, আসলে এটা এক ধরনের বন্দিত্ব। এটা বিনোদন না। এটা একটা এক ধরনের মানে আপনি বন্দী পর্নোগ্রাফির কাছে। আপনি পর্নোগ্রাফির দাস। হ্যাঁ? আপনি মানে আ এখান থেকে মানে ছুটতে চাচ্ছেন কিন্তু আপনি এই শিকল থেকে আপনার মুক্তি নেই। তো যার কারণে এখান থেকে বাঁচার জন্য আমাদের এখন কি প্রয়োজন? বাঁচতে হবে, নিজে বাঁচতে হবে, নিজের সন্তানদেরকে বাঁচাতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে এই পর্নোগ্রাফির করাল গ্রাস থেকে যে কোনো মূল্যে আমাদেরকে বাঁচাতে হবে। তো এর কিছু অ্যা মানে পরামর্শ আমাদের আগের পডকাস্টে আপনারা পেয়েছেন। আজকে আমি আরেকটু বিস্তারিতভাবে বলতে চাই যে আসলে আমাদের কি করণীয়? সেখানে ১ নাম্বার আমরা এটাকে ২ টো ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমাদের কিছু বস্তুগত কিছু স্টেপ থাকবে। মানে পার্থিব, হ্যাঁ? মানে দুনিয়ার কিছু স্টেপ আমরা নিবো, আর কিছু স্টেপ আমি নিবো মানে অবস্তুগত বা মনস্তাত্ত্বিক কিছু স্টেপ আমাদেরকে নিতে হবে। তাহলে শুরু করি আমরা যে ১ম এ অবস্তুগত কি স্টেপ আমরা নিবো। হ্যাঁ? যেগুলো ১ নাম্বার হচ্ছে এই পর্নোগ্রাফি জিনিসটার প্রতি আপনার ঘৃণা তৈরি করতে হবে। আপনি যদি এটাকে একটা বিনোদন মনে করেন, তাহলে এটা আপনি কখনো ছাড়তে পারবেন না। বা আপনি এটাকে যদি একটা অপশন মনে করেন যে ইসলামে জায়েজ, ওই যে কেবলই বললাম যে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহর একটা বিচ্ছিন্ন মতকে বারবার সামনে আনা হচ্ছে। আপনি যদি এটা মনে করেন কোনো একটা মানে কোনোভাবে যদি এটাকে আপনি গ্রহণযোগ্য মনে করেন, এটা আপনি আর কখনো ছাড়তে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি তো কারো ক্ষতি করছি না, তাহলে পরে আপনি এটা ছাড়তে পারবেন না। তার মানে যেকোনো মূল্যে আপনি যদি এটাকে জাস্টিফাই করেন, তাহলে এখান থেকে আপনার মুক্তি নেই। বরং সর্বপ্রথম আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই জিনিসটার প্রতি একটা প্রচণ্ড পরিমাণ ঘৃণা তৈরি করা। এটার প্রতি ঘৃণা তৈরি করা। ঘৃণা তৈরি করব কিভাবে? ১ নাম্বার পয়েন্ট এটা হচ্ছে যে এটা আল্লাহ তাআলার নিষেধ। সেই আল্লাহ কে? সেই আল্লাহ কত বড়? সেই আল্লাহর কি পরিচয়? উনি কে? উনি যদি আমার পক্ষে থাকেন আমার কি উপকার হতে পারে? এবং উনি যদি আমার বিরুদ্ধে চলে যান আমার কত ক্ষতি হতে পারে? এই বিষয় সম্পর্কে একটা বিস্তারিত ধারণা প্রয়োজন। আল্লাহর পরিচয় প্রয়োজন। কারণ আপনি যার পরিচয় জানেন, তার আদেশকে আপনি পাত্তা দিবেন। আপনি যার পরিচয় জানেন, তার নিষেধ আপনার কাছে পাত্তা পাবে। যাকে আপনি চেনেন না, সে আদেশ করলেই কি আর না করলেই কি আর নিষেধ করলেই কি? ঠিক আছে না? সুতরাং যেমন কথার কথা আপনার ভার্সিটির প্রফেসর একটা জিনিস নিষেধ করেছেন। আপনার ভার্সিটির ভিসি একটা জিনিস নিষেধ করেছেন। তাহলে এটা একটা গুরুত্ব বহন করে, ঠিক না? বা দেশের সরকার প্রধান একটা জিনিসকে নিষেধ করেছেন। তাই না? সুতরাং আপনি যাকে চেনেন, তার পছন্দ-অপছন্দ, তার আদেশ নিষেধের গুরুত্ব আপনার কাছে আছে। সুতরাং সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহকে চেনা। আল্লাহকে চিনতে পারলে তখন এটা মানে যে আল্লাহকে চিনেছে তার কাছে তো এটাই যথেষ্ট যে এটা আল্লাহর নিষেধ। আল্লাহকে যে চিনতে পেরেছে তার কাছে তো এটাই যথেষ্ট যে এটা আল্লাহর নিষেধ। কাজটাকে ঘৃণা করার জন্য। সুতরাং ১ নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে এটার জন্য ঘৃণা তৈরি করতে হবে এবং ঘৃণার ১ম ধাপ হচ্ছে যে আল্লাহকে চেনা এবং এটা বোঝা যে আল্লাহ তাআলার নিষেধ এটা। আল্লাহ এটাকে নিষেধ করেছেন। এটাকে আল্লাহ তাআলা কবিরা গুনাহ বলেছেন। সুতরাং এটা আমি কিভাবে করব? এটা আমি কিভাবে করতে পারি? এই যে ঘৃণাটা নিয়ে আসা। ২ নম্বর পয়েন্ট হচ্ছে আচ্ছা সরি আল্লাহকে নিষেধ সম্পর্কে আরেকটা কথা বলি। যেমন ধরেন মদ এটা যারা মদকে আমরা ঘৃণা করি কিন্তু পর্নোগ্রাফিকে ঘৃণা করতে পারছি না। ঠিক আছে না? আমরা যারা শূকরের মাংসকে ঘৃণা করি কিন্তু পর্নোগ্রাফিকে ঘৃণা করতে পারছি না। অথচ এগুলো সবই কিন্তু হারাম, সবই কিন্তু কবিরা গুনাহ। তাহলে পরে এটা বুঝতে হবে আমাদেরকে কম্প্যারিজন করতে হবে যে পর্নোগ্রাফিটা এটা কতটা খারাপ। এটা একটা শূকরের মাংস খাওয়ার মতো। এটা মদ খাওয়ার মতো। এইটা ব্যভিচারে লিপ্ত হওয়ার মতো একটা গুনাহ। মানে এইরকম একটা বিষয়গুলোকে মানে কি বলা যায় এটাকে? মানে তুলনা করে ঘৃণা তৈরির তুলনা। যে জিনিসটাকে আমি শূকরের মাংসটাকে ঘৃণা করি, পর্নোগ্রাফিটাকেও আমাকে একেবারে ঘৃণা করতে হবে। হ্যাঁ? ঘৃণা করার জন্য একটা তুলনামূলক একটা বিষয় আরকি। আচ্ছা এটা গেল একটা। ২ নাম্বার হচ্ছে দেখেন পর্নোগ্রাফির মধ্যে যে বিষয়টা যে শত নারীকে শত নারী, এই নারীগুলো কারো বোন, এই নারীগুলো কারো মা, এই নারীগুলো কারো স্ত্রী, কারো কন্যা, কারো মেয়ে। ঠিক না? এই নারীগুলোকে দেখলে মানে মানে এই নারীগুলো দেখেন একটা বিরাট অংশ তারা কোনো অন্য কোনো উপায় না পেয়ে একটা অংশ একটা অংশ তো আসছে তারা সেলিব্রিটি হওয়ার ধান্দায় বা স্টার হওয়ার ধান্দায়, পর্ন স্টার হওয়ার ধান্দায় আসছে সেটা একটা অংশ আছে।
কিন্তু আরেকটা অংশ আছে যারা অন্য কোনো উপায় না পেয়ে হয়তো এখানে এসেছে। হয়তো দরিদ্র পরিবার থেকে, হ্যাঁ, মানে একটা সহজ ইনকামের ধান্দা করার জন্য এসেছে। এরকম একটা অংশ এখানে আছে। এবং শুধু তাই না, আপনাদেরকে আমি আরেকটা খবর দেই, সেটা হচ্ছে ২০১৮ সালের একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে আমি দেই। সেটা হচ্ছে ১৮ সালে তথ্যটা দিয়েছে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, হ্যাঁ, আন্তর্জাতিক শ্রম সংস্থা যেটাকে বলি আমরা। ILOর তথ্য অনুসারে ২০১৮ সালে ল্যাটিন আমেরিকা থেকে, ল্যাটিন আমেরিকা কারা? এই যে ব্রাজিল, ঠিক আছে না? এই যে ব্রাজিল, তারপর হচ্ছে আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, মানে কিছুদিন পরেই যাদের তামাশা শুরু হবে, সারা পৃথিবীতে আপনারা তাদের ফুটবল খেলা দেখবেন। তাদের ফুটবল খেলা দেখে আপনারা হাততালি দিবেন। কিন্তু আপনি এই অনুভূতি আপনার মধ্যে আসবে না যে একদিকে এরা ফুটবল খেলছে, হাততালি পাচ্ছে, আরেকদিকে এদেরই দেশ থেকে প্রতি বছর ২০ লক্ষ শিশু পাচার হয়। এই ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে, প্যারাগুয়ে, উরুগুয়ে, ভেনেজুয়েলা, হ্যাঁ, এদেরই তো আমরা মূলত ফুটবল খেলা তো আমরা এদেরই দেখি। চিলি, ঠিক আছে না? তারপর হচ্ছে বলিভিয়া, ফুটবল বলতে তো এরাই। তো এই দেশগুলো একদিকে এরা মানে বিনোদন দিচ্ছে আমাদেরকে, আমরা এদের ফুটবল খেলা দেখে হাতে তালি দিচ্ছি। আবার ঠিক একই মোমেন্টে এদেরই দেশ থেকে, হ্যাঁ, প্রতি বছর ২০ লক্ষ শিশু পাচার হচ্ছে আউটসাইড ল্যাটিন আমেরিকা। হ্যাঁ, এবং কোথায় এটা? ইউরোপ আমেরিকাতে পাচার হচ্ছে প্রতি বছর ২০ লক্ষ শিশু। আর ল্যাটিন আমেরিকার ভিতরে আরও ৪০ লক্ষ শিশু তারা এই যৌন পেশায় নিয়োজিত। তাহলে ২০ লক্ষ বাইরে পাচার হচ্ছে প্রতি বছর, আর ৪০ লক্ষ দেশের ভিতরে, এই ব্রাজিলে, এই আর্জেন্টিনায়। হ্যাঁ, তাহলে এই যে দেখেন, মানে এই যে বিশ্বকাপের উদ্দেশ্য পুরা আমাদের পুরা মানব সমাজটাকে, আসল যে বাস্তবতা, এইটা হচ্ছে বাস্তবতা। এই যে ব্রাজিলে, আর্জেন্টিনায় ২০ লক্ষ শিশু পাচার হয় প্রতি বছর, এইটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা থেকে আমাদেরকে ফিরিয়ে রাখার জন্য, আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখার জন্য, আমাদেরকে উন্মাদ বানিয়ে রাখার জন্য এই বিশ্বকাপের আয়োজন। এই জিনিসগুলো যদি আমরা এখনো এসে বুঝতে না পারি, তাহলে মানে নিজেই নিজের ইন্টেলেক্টকে প্রশ্ন করার প্রয়োজন আছে। সারা পৃথিবীতে এখন এই মুহূর্তে অনাহারে আছে কত মানুষ? সারা পৃথিবীতে এই মুহূর্তে পাচার হচ্ছে। এই মুহূর্তে এই যে জার্মানিতে ৪ লক্ষ পতিতা, জার্মানি ফুটবল খেলে বেড়াচ্ছে। জার্মানি, আমরা কেউ জার্মানির একটা হিউজ সাপোর্টার আছে আমাদের দেশে। ৪ লক্ষ পতিতা, জার্মানিতে ৪ লক্ষ পতিতা, তারা প্রতিদিন পুরুষদেরকে সার্ভিস দেয়। ৪ লক্ষ নারী তারা সার্ভিস দিচ্ছে। এখানে কারো বোন, কারো মা, কারো মেয়ে, ঠিক আছে না? তো এই যে আমি আপনাদেরকে যে পয়েন্টে আনতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন এই পর্ন ইন্ডাস্ট্রির পিছনে না জানি কত বোনের চোখের পানি আছে। এই পর্ন ইন্ডাস্ট্রির পিছনে কত কত মেয়ের, কত কন্যার চোখের পানি আছে। একবার নিজেকে চিন্তা করেন সেই জায়গায় একটাবার নিজেকে ভেবে দেখেন যে আজকে মানে সেই মেয়েটার, আমার শায়েখ বলতেন যে যখনই কোনো নারীর প্রতি কোনো খারাপ মানে মনোভাব জাগ্রত হবে, তখন সেই জায়গায় নিজের মেয়েটার কথা চিন্তা করতে, নিজের বোনটার কথা চিন্তা করতে, যে এই মেয়েটাও তো কারো না কারো বোন। ঠিক একই রকমভাবে এটা চিন্তা করা যে কত শত বোনের চোখের পানি আছে এখানে, কত মায়ের চোখের পানি আছে এখানে, কত মায়ের মানে কত কন্যার চোখের পানি আছে এই পর্ন ইন্ডাস্ট্রির পিছনে। এই বিষয়টা যদি একটু চিন্তা করা যায়, তখন আপনারা এটাকে ঘৃণা করতে শিখবেন।